সেখানে পুষ্প নিবেদন করেছি, তার পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের সাথে কথা বলেছি। আমরা স্বাধীনতার যে ৭৫তম বর্ষ, আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে অমৃত মহোৎসবের ঘোষণা করেছেন, তার প্রথম বর্ষেই আমরা বিভিন্ন যারা স্বাধীনতা সংগ্রামী রয়েছে তাদের তো সম্মান জানাবই, সেই সঙ্গে সঙ্গে আমরা বহু এই ধরনের স্বাধীনতা সংগ্রামী আছে যারা দেশের জন্য, দেশকে স্বাধীন করবার জন্য নিজেদের অবদান রেখে গেছেন, অথচ তাদের নাম ইতিহাসের পাতায় হয়তো আমরা পাই না। সেই সমস্ত আনসান হিরোদেরকে আমরা খুঁজে বের করার চেষ্টা করছি, সেই সমস্ত আননোন হিরোদেরকে আমরা খুঁজে সামনে নিয়ে এসে তাদেরকে সম্মানিত করবার জন্য আমাদের দায়িত্ব দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী। আমরা নিজেদের লক্ষ্যে অবিচল থেকে সেই কাজ করে যাচ্ছি। আজকে শহীদ সম্মান যাত্রার তৃতীয় দিনে আমরা আমার নিজের শহরে এসে পৌঁছেছি। আরও 7 দিনের যাত্রাপথ রয়েছে। এরপরে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, সেখানেও শহীদ সম্মান যাত্রা হবে, সেখানেও আমাকে যেতে হবে। প্রায় সর্বমোট 2100 কিলোমিটারের যাত্রাপথ রয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যেই এই যাত্রা আমরা সম্পূর্ণ করব। আমাদের কার্যক্রম, আমাদের কর্মসূচি আমরা সফল করব। যত বাধাই আসুক না কেন, প্রত্যেকটা পদে পদে বাধা। রাজ্য সরকার তাদের ক্ষমতার অপব্যবহার করে বিভিন্নভাবে আমাদের এই শহীদ সম্মান যাত্রায় বাধা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু যত বাধাই দিক না কেন আমরা আমাদের এই কার্যক্রম আমরা সফল করব। আমরা শহীদদেরকে সম্মান জানাবো, আমরা প্রত্যেকটি শহীদের বাড়ি। আজকে তো উত্তরবঙ্গের একটা অংশে আপনি 3 দিন ধরে যাত্রা করছেন, এটা কতটা সফল বলে আপনি হচ্ছে, কতটা সফল হচ্ছে? দেখুন, এটা এক কথায় বহু সাংবাদিক বন্ধু ছিল, তারা দেখেছেন যে সাধারণ মানুষ যেভাবে দুহাত ভরে আশীর্বাদ আমাদেরকে করে এসছে, ঠিক এখনো সেইভাবেই যে করবার জন্য প্রস্তুত। আজকে যে শহীদ সম্মান যাত্রা, এটা না দেখে বিশ্বাস করা যেত না। বৃষ্টির মধ্যে, ঝড়ের মধ্যে ছোট বাচ্চাকে কোলে নিয়ে, নিজেদের ছোট ছোট সন্তানদেরকে নিয়ে রাস্তার দুধারে যেভাবে কাতারে কাতারে লোক সমাবেশ করেছিল, এটা দেখে সত্যি আমরা বুঝতে পেরেছিলাম যে বাংলার মানুষের উপর যে অত্যাচার হচ্ছে, বাংলার মানুষের প্রতিরোধ গড়ে তুলবার জন্য প্রস্তুত। বাংলার মানুষ এই অত্যাচার থেকে মুক্তি চায়। এই জায়গাটা আমরা দীর্ঘ সময় পাইনি মুক্তি হওয়ার পরে, বিশেষ করে সেই সঙ্গে সঙ্গে অমিত শাহজির মতন একজন মহান ব্যক্তির সঙ্গে একই মন্ত্রণালয়ে কাজ করবার সুযোগ পেয়েছি, তার অভিভাবকত্বে কাজ করবার সুযোগ পেয়েছি। এটা আমি মনে করি সত্যি এটা গৌরবের বিষয়। সেই সঙ্গে সঙ্গে আপনারা জানেন যে যুব কল্যাণ এবং ক্রীড়া দপ্তর, সেটাও ভীষণ গুরুত্বপূর্ণ। পুরো ভারতবর্ষ জুড়ে বিভিন্ন কাজ চলছে যুব কল্যাণ দপ্তরে। একেবারে দায়িত্ব পাওয়ার পরেই অলিম্পিকের যারা কন্টিনজেন্ট যারা গিয়েছে, এবার জানেন সবচাইতে বেশি প্রতিনিধিরা, খেলোয়াড়রা ভারত থেকে টোকিওতে গিয়েছে। সবচাইতে বড় কন্টিনজেন্ট, 127 জন। তাদেরকে, তাদের প্রত্যেকের সাথে দেখা করা, তাদের প্রত্যেককে শুভেচ্ছা
এবং শুভকামনা দেওয়া, তাদেরকে এয়ারপোর্টে গিয়ে সি অফ করা এবং প্রত্যেক দিন তাদের খবর রাখা, টোকিওতে কী হচ্ছে, কারো কোনো ইনজুরি হয়েছে কি সেই সমস্ত খবর রাখা। পাশাপাশি আপনারা জানেন যে এবার বাদল অধিবেশন চলেছে, সেই বাদল অধিবেশনের কারণে সেখানে ব্যস্ত থাকা, যে কারণেই এবং তারপরে পরেই আমাদের এই শহীদ সম্মান যাত্রায় এসে অংশগ্রহণ করা, যে কারণেই আমি আগে থেকেই ভেবেছি যে কি কি পরিকল্পনা কুচবিহারের জন্য হবে এবং কি কি পরিকল্পনা করা হবে। আগে কুচবিহারে এসে প্রত্যেকের সঙ্গে বসবো, সেখানে সাংবাদিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বুদ্ধিজীবী, বিভিন্ন রাজনৈতিক দলের বর্ষিয়ার নেতারা, সবাইকে নিয়ে আলোচনা করে কি কি সম্ভাবনা রয়েছে, কি করা যেতে পারে সেই ব্যাপারে একটা ব্লুপ্রিন্ট তৈরি করে তারপর সেটাকে কি করে বাস্তবায়িত করা যায় সবার সহযোগিতা নিয়ে, সেই ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেব। যার জন্য এসেছি, সবার সাথে কথা বলবো। অনেকের অনেক প্রস্তাব রয়েছে, আপনাদেরও নিশ্চয়ই অনেক প্রস্তাব রয়েছে। সবার সেই গুরুত্বপূর্ণ প্রস্তাবগুলো মনোযোগ দিয়ে শুনে তারপরে সিদ্ধান্ত নেব যে কুচবিহারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কি কি করা যায়। বর্তমান রাজ্য সরকারের প্রতিনিধিদেরও কি আপনি ডাকবেন তাদের সাথে? দাদা, একটা বিষয়, সেটা দেখা গেছে যে অনন্ত মহারাজ গেটার নেতা, সে তার বাড়িতে প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এবং সিতাই বিধানসভার বিধায়ক, এদের সাথে বারবার দেখা গেছে। আজ আপনার সাথেও মদন বাড়িতে দেখা গেল, কি বলবেন? সবাই যেতে পারে, অনন্ত মহারাজের কাছে সবাই যেতে পারে, আপনিও যেতে পারেন, কোনো অসুবিধা নেই। বিধানসভার আগে তো আপনাদের সমর্থনে ছিলেন, এখনো কি আপনাদের সমর্থনেই আছে? আপনার কি মনে হচ্ছে? দেখুন, অনন্ত মহারাজ একজন কুচবিহারের রাজবংশী সম্প্রদায়ের একজন নেতা, একজন বলতে পারেন তাকে তার অনুভূতি রয়েছে, যারা নিঃস্বার্থভাবে রাজবংশীদের জন্য কাজ করে চলেছে। অবশ্যই মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে তার কাছে অনেক সময় অনেকে যায়। আমাদের সাথে অনন্ত মহারাজের সম্পর্কটা শুধুমাত্র রাজনৈতিক নয়, আমাদের সাথে কুচবিহারের রাজবংশীদের জন্য যারা ভেবেছেন, কুচবিহারের মানুষের জন্য যারা ভেবেছেন, তাদের সম্পর্ক হৃদয়ের সঙ্গে, আর তার সাথে ঠিক একই রকম সম্পর্ক, শুধুমাত্র রাজনৈতিক সম্পর্ক তার সঙ্গে আছে বলে তাকে। একটা বিষয় বলছি, হচ্ছে অনন্ত মহারাজ একদিকে বলছে যে তাদের যে দাবি দেওয়াগুলো আছে সেটা একমাত্র কেন্দ্রীয় সরকারই পূরণ করতে পারে, সেই জন্য কেন্দ্রের যে সরকার থাকবে তাদের সাথে তাদের সম্পর্ক রাখতেই হবে। আমার পাশাপাশি এটা বলেছে মুখ্যমন্ত্রী যদি আমার বাড়িতে আসে তাহলে আমি ধন্য হবো, তাকে আমি অভ্যর্থনা জানাবো। এই দুরকম কথা একটা ঠিকই বলেছেন উনি। অবশ্যই আপনি গেলে আপনাকেও উনি অভ্যর্থনা জানাবেন, যে কেউ গেলে তাকেই অভ্যর্থনা জানাবেন। মুখ্যমন্ত্রী যদি আপনার বাড়িতে যান, নিশ্চয়ই আপনিও অভ্যর্থনা জানাবেন। আমার বাড়িতেও আসতে পারেন, ওনার বাড়িতেও যেতে পারেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, উনি তো সেখানে কোনো পার্টি হিসাবে বিবেচিত হবে না। যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী আসতে পারেন তার কাছে, আসামের মুখ্যমন্ত্রী আসতে পারেন, শুধু বাংলা কেন, মেঘালয়ের মুখ্যমন্ত্রী আসতে পারেন, যে কেউ তার কাছে যেতে পারে। তিনি এমন একজন মানুষ যার কাছে, যার দরজা সবার জন্য যে কেউ যেতে পারে। এবার হৃদয়ের মিল তার সাথে কার কতটা হবে সেটাই সবচেয়ে বড়। দাদা, আপনার তো মন্ত্রণালয়ের এবার আপনি মন্ত্রী হয়েছেন, বাংলা এবং কোচবিহারকে নিয়ে কি কি রূপরেখা তৈরি করবেন ভেবেছেন, বা কেন্দ্রীয় যারা প্রধানমন্ত্রী রয়েছেন তাদের সঙ্গে কোনো এই বিষয়ে আলোচনা কি আপনার হয়েছে? দেখুন, এবার প্রথমত গৃহ মন্ত্রণালয় আপনারা জানেন অত্যন্ত খবর রাখেন। পাশাপাশি আপনারা জানেন যে এবার বাদল অধিবেশন চলেছে, সেই বাদল অধিবেশনের কারণে সেখানে ব্যস্ত থাকা, যে কারণেই এবং তারপরে পরেই আমাদের এই শহীদ সম্মান যাত্রায় এসে অংশগ্রহণ করা, যে কারণেই আমি আগে থেকেই ভেবেছি যে কি কি পরিকল্পনা কুচবিহারের জন্য হবে এবং কি কি পরিকল্পনা করা হবে। আগে কুচবিহারে এসে
প্রত্যেকের সঙ্গে বসবো। সেখানে সাংবাদিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বুদ্ধিজীবী, বিভিন্ন রাজনৈতিক দলের বর্ষিয়ার নেতারা, সবাইকে নিয়ে আলোচনা করে কি কি সম্ভাবনা রয়েছে, কি করা যেতে পারে, সেই ব্যাপারে একটা ব্লুপ্রিন্ট তৈরি করে তারপর সেটাকে কি করে বাস্তবায়িত করা যায় সবার সহযোগিতা নিয়ে, সেই ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেব। যার জন্য এসছি, সবার সাথে কথা বলবো। অনেকের অনেক প্রস্তাব রয়েছে, আপনাদেরও নিশ্চয়ই অনেক প্রস্তাব রয়েছে। সবার সেই গুরুত্বপূর্ণ প্রস্তাবগুলো মনোযোগ দিয়ে শুনব, শুনে তারপরে সিদ্ধান্ত নেব যে কোচবিহারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কি কি করা যায়। এখানে বর্তমান রাজ্য সরকারের প্রতিনিধিদেরও কি আপনি ডাকবেন, তাদের সঙ্গে কথা বলবেন? হ্যাঁ, অবশ্যই। আমরা আমাদের মতন করে ডাকবো, তারা যদি আসে নিশ্চয়ই আমরা তাদেরকে নিশ্চয়ই তাদেরও মতামত আমরা। বললাম কোচবিহারে ভারত বাংলাদেশ সীমান্তের বিভিন্ন অংশে গরু পাচার একটা বড় সমস্যা। এই পাচার রোধে কি কোনো মাস্টার প্ল্যান কিছু করা আছে? এবং শুধু কোচবিহার নয়, সমস্ত ইন্টারন্যাশনাল বর্ডার যতগুলো রয়েছে যেখানে এই ধরনের ঘটনা হচ্ছে সেগুলো কাউকে প্রশ্রয় দেওয়া হয় না। দাদা, আরেকটা বিষয় যেটা হয়ে বলা হয় নর্থ ইস্টের নর্থ বেঙ্গলকে, আর চিকেন নেট নিয়ে যেটা সরব হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বিশেষভাবে নজর দিচ্ছে উত্তরবঙ্গকে সিকিউরিটি করার জন্য। আপনাকে সেই ভূমিপুত্র হিসাবে শুনতে পাচ্ছি না তোমার। উত্তরবঙ্গতে ভূমিপুত্র হিসেবে আপনাকে সেখানে প্রতিমন্ত্রী দেওয়া হয়েছে প্রশ্নোত্তর, যেহেতু চিকেন নেট নিয়ে একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে 2005 সাল থেকেই ভারত সরকারের কাছে। সেই চিকেনের যেহেতু এই নর্থ ইস্টের গেট অফ ওয়ে যে শিলিগুড়ি এবং গোটা উত্তরবঙ্গ, সেই ক্ষেত্রে বিশেষ সিকিউরিটির কী চিন্তাভাবনা রয়েছে? কারণ আপনি তো উত্তরবঙ্গ সম্বন্ধে বেশি ওয়াকিব হন। দেখুন, ইন্টারনাল সিকিউরিটিকে আরও বেশি করে স্ট্রং করা হবে, মজবুত করা হবে, এবং আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন যে আমাদের দিকে বহিরাগত শত্রুরা যদি নজর দেওয়ার চেষ্টা করে আমরা ছেড়ে কথা বলব।